আমরা একটু হ্যাঁ, কমরেড জুবের জুবের রব্বানি, রব্বানি আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী। আপনি একটু ধরুন মাইকটা। আমরা জুবের রব্বানির সাথে কথা বলছি। আমি সেদিন বোধহয় সোটসুনা বাস স্ট্যান্ড, সেখানে বোধহয় আপনি একটা ভাষণ দিচ্ছিলেন। আমি বাজার করতে যাচ্ছিলাম, বাজার করতে করতে শুনছিলাম, সেখানে আপনি বলছেন যে আমাদের ভোটও দিতে হবে, পয়সাও দিতে হবে। মানে এসইউসি কে ভোটও দিতে হবে, পয়সাও দিতে হবে। দক্ষিণ কলকাতা কিরকম মনে হচ্ছে, দক্ষিণ কলকাতার চ্যালেঞ্জটাকে? দক্ষিণ কলকাতায় যে সারা পশ্চিমবাংলায় যেভাবে আমরা পাচ্ছি যে এসইউসি কমিউনিস্টকে মানুষ হৃদয়ের মধ্যে রাখছে এবং সাক্ষাৎকার করতে গিয়ে এটা আমরা পাচ্ছি। এটা বুর্জোয়া বিপ্লবের প্রথম যুগে যতটা এগোতে পেরেছিল, পুঁজিবাদ যখন একচেটিয়া যুগে এসে পড়লো, লেনিন দেখিয়েছেন তখন তা সম্ভব না। সেই জন্য বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব যে দাবি করেছিল, সেই দাবি আজকে সর্বহারা বিপ্লবের সঙ্গে যুক্ত করতে হবে। ভারতবর্ষের ক্ষেত্রে এইটি হয়ে আছে। এই জন্য মানুষকে মানুষ করে দেখার পরিবর্তে মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ভিত্তিতে দেখা এবং ফিজিক্যাল লেবার, মেন্টাল লেবারেরই ডিফারেন্স চলছে। যদিও আমেরিকাতেও আবার কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার ফিরে আসছে, সেটা হচ্ছে না, এখানে একটা অপ্রিয় প্রশ্ন। অপ্রিয় প্রশ্নটা পরে হোক, আমি বলছি যে এটাও সেখানে আবার ফিরে আসছে নতুন করে, যেটা ভারতবর্ষের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু সেটাও আবার সেখানে আসছে। নাহলে জর্জ ফ্লয়েডকে ওরকম করে কেউ মারতে পারতো না। পার্টির মধ্যেও কি, আপনাদের পার্টির মধ্যেও কি, বা সার্বিকভাবে কমিউনিস্ট আন্দোলনের মধ্যেও তো এই ব্যাপারটাই আছে, মেন্টাল লেবার আর ফিজিক্যাল লেবারকে আলাদা করে দেখার প্রবণতা? তা আমরা তো বুঝতে পারিনি, কারণ আমরা কমরেড শিবদাস ঘোষের কাছ থেকে শুনেছি যে সমস্ত কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ। ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না করা এবং কমরেডদের সেবা করা যখন যে অসুস্থ হচ্ছে, সবগুলোই বিপ্লবের কাজ। প্রত্যেকটি কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করবার জন্য তিনি বলেছেন, এবং ছোট কাজ বলে কোনো কিছু ছিল না। পুরো কর্মকাণ্ডের মধ্যে নিহিত সমস্ত কিছু। এটাই আমরা কমরেড শিবদাস আমি ঘোষের একটু কাছ থেকে অন্যভাবে দেখি। মানে ধরুন, কার্ল মার্কসের দুটো বিষয়ে ডক্টরেট ছিল, কিন্তু কোনোদিন তিনি ডক্টর কার্ল মার্কস লেখেননি। এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বামপন্থী কর্মীদের ডক্টর লিখতে দেখি। এখন এগুলো পরপর তুলনা করলে মুশকিল। এগুলো এক একটা দেশ, এক একটা সমাজ, এক একটা জায়গার পরিপ্রেক্ষিতে কথা হয়। এগুলোর সাথে মার্কসের সাথে প্রথমত তুলনা করতে না যাওয়াই ভালো। কারোর মার্কস হচ্ছেন দিগন্তকারী একজন মানুষ, তার সাথে তুলনা নাই। না না, তার তুলনা না, তার ডক্টর লেখা হয় তার পরিচয় টরিচয় নানান কারণে লেখা হয়। এখনকার তার বিস্তৃত জগতের পরিপ্রেক্ষিতে কোথাও লেখা হয়। কেবল এই ডক্টরকে দেখছেন রাস্তায় কালেকশন করছে, দেওয়াল লিখছে, এই যে ডক্টর বিপ্লব চন্দ্র। না, আমি এই কারণে বলছি যে এই ডক্টর তরুণ নস্কর, তরুণ মন্ডল, যারা আমাদের ডক্টরেট বা ডক্টর হয়েছে, এই অধ্যাপকরা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা কালেকশন করছে, মিছিল করছে, দেওয়াল লিখছে, চুন পড়ে আছে। আমাদের একজন প্রার্থী বোলপুরের বিজয় দোলাই ক্লাসে ঢুকে গিয়েছে, তার প্যান্টের মধ্যে চুনের ছিটে কি না, দেওয়াল লিখতে লিখতে চলে গিয়েছে ক্লাস করতে। এটাতেই বোঝা যাবে মানসিকতা, বেন্ট অফ মাইন্ড। আমরা আমাদের কর্মীদের মধ্যে যা দেখি, সেটা আমাদের দাবিটা সকলকে দেখতে হবে যে এই সংস্কৃতির ভিত্তিতেই কমরেড শিবদাস ঘোষ সেটাকে একটা পরিবারের রূপ দিয়েছেন, আদর্শের ভিত্তিতে পরিবার, এবং সেটা আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে, শুধু ভারতবর্ষেরই মনে হয়। আমরা একটু কমরেড জুবের রব্বানি আমাদের দক্ষিণ কলকাতার প্রার্থী। আপনি একটু ধরুন মাইকটা। আমরা জুবের রব্বানির সাথে কথা বলছি। আমি সেদিন বোধহয় সোটসুনা বাস স্ট্যান্ড, সেখানে বোধহয় আপনি একটা ভাষণ দিচ্ছিলেন। আমি বাজার করতে যাচ্ছিলাম, বাজার করতে করতে শুনছিলাম, সেখানে আপনি বলছেন যে আমাদের ভোটও দিতে হবে, পয়সাও দিতে হবে। মানে এসইউসি কে ভোটও দিতে হবে, পয়সাও দিতে হবে। দক্ষিণ কলকাতা কিরকম মনে হচ্ছে, দক্ষিণ কলকাতার চ্যালেঞ্জটাকে? দক্ষিণ কলকাতায় যে সারা পশ্চিমবাংলায় যেভাবে আমরা পাচ্ছি যে এসইউসি কমিউনিস্টকে মানুষ হৃদয়ের মধ্যে রাখছে এবং সাক্ষাৎকার করতে গিয়ে এটা আমরা পাচ্ছি। আমাদের রাজনীতি প্রচার মাধ্যমে কতটা আসছে সেটা বড় কথা নয়, কিন্তু যতটুকু আমাদের কর্মীরা নিয়ে যাচ্ছে মানুষের কাছে এবং যতটা মানুষের অভিজ্ঞতা আছে, সেইটা খুব হৃদয়ের বিষয়, খুব ক্লোজলি আমরা এটাকে ফিল করছি। সেই কারণে
আমরা মনে হচ্ছে আমাদের যা এখন কাজ করতে গিয়ে যে সব ভোটটাই আমরা আমাদের পক্ষে যাবে, এইভাবে মানুষ এগিয়ে আসছে, বলছে ঘরে ঘরে এগিয়ে আসছে। আমরা যখন প্রচার করছি সব মধ্যবিত্ত পরিবারের মানুষের মধ্যে এই যে দুষ্ট রাজনীতি, তার পরিবর্তনে সুস্থ রাজনীতি, একমাত্র তারা এসইউসিকে দেখছে। এই জায়গাটা তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে। ভবিষ্যতে কি দাঁড়াবে পোলারাইজেশনে, সেটা আলাদা কথা। দেবশ্রী চৌধুরী বিজেপির, সায়রা শাহ হালিম সিপিআইএম এর এবং মালা রায়, এদেরকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এরা প্রত্যেক নিজস্ব দলের প্রতিনিধি, এবং বিজেপি, টিএমসি, সিপিআইএম, হ্যাঁ, এরা এই তিনজন প্রার্থী তিনটে রাজনৈতিক দলের প্রতিনিধি ক্যান্ডিডেট। তিনটে রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন, আছেন বা আসবেন। মানুষের অভিজ্ঞতাটা কি? মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই তিনটেই দল সাধারণ মানুষের কোনো দাবি পূরণ করেনি। যেটা বেসিক তাদের দাবিগুলো কোনোটাই পূরণ করেনি, বরঞ্চ তারা কাজ করেছে পুঁজিপতি শ্রেণী, ইন্ডাস্ট্রিয়াল হাউসের জন্য কাজ করেছে। সেই কারণে মানুষ তাদের প্রতি খুব শ্রদ্ধাশীল নয়, এই জায়গাটা আমরা মনে করি। এবং পরিবর্তে আমাদের দলের যা ইমেজ, সেটা মানুষের কাছে আছে, প্রচার মাধ্যম না দিলেও আছে। এইভাবে আমি দেখি এদেরকে, তারা কোনো ব্যক্তি অর্থে আমাদের সাথে কোনো বিরোধিতা নয়। তাদের যে রাজনীতি, তাদের যা পলিসি, সেইটা জনবিরোধী। আমরা সেই জন্য বিরোধী তাদের। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যদি আপনি যেতেন, কোন তিনটে কাজ এমন কি করতে চান যেটা তার উন্নতি ঘটাবে? দক্ষিণ কলকাতা একটা বিশাল অঞ্চল, হচ্ছে গরিব মানুষের জায়গা এবং বস্তি অঞ্চল, এবং তাদের যেভাবে বসবাস, সেই বসবাসটা অত্যন্ত দুঃখজনক। আমরা ৭৭ বছর পরও তাদের যেভাবে তারা বসবাস করে, এটা বলতে পারবো না আমরা যে একটা স্বাভাবিক সুস্থ মানুষ বসবাস করতে পারে। তাহলে এর উন্নয়নটা প্রথম দরকার। উন্নয়নটা ব্রিজ দিয়ে হবে না, রোড দিয়ে হবে না, এই মানুষদের উন্নয়নটা ফার্স্ট করব, জিতলে এটাই আমাদের থাকবে। দ্বিতীয়টা হচ্ছে আমরা যেটা বলেছি যে আমরা জিতলে সাধারণ মানুষের কণ্ঠটা বলছি না, ঠিক যে আমাদের প্রতিনিধি যেখানেই জিতবে এবং জিতেছেন যারা, তারা জনগণের স্বার্থে পার্লামেন্টে তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছেন, আবার তার বাইরে আন্দোলনে, গণ আন্দোলনকে শক্তিশালী করেছেন। এটাই আমাদের মূল একটাই দাবি আমরা করি, যে আমরা জিতলে গণ আন্দোলনের রাস্তা আরো তীব্র হবে, আরো ব্যাপক হবে, এবং পার্লামেন্টের মধ্যেও মানুষের দাবিগুলোকে আমরা তুলে ধরব। কিন্তু সাধারণ মানুষের কাছে আর একটা পয়েন্ট আমরা হ্যাঁ, বলছি please, please. যে জনপ্রতিনিধি হিসাবে আমাদের দল চেষ্টা সবসময় করবে ধর্ম, বর্ণ, জাতিভেদটা যতটা কমাতে পারি, সাধারণ খেটে খাওয়া মানুষের ঐক্য যাতে ভাঙতে না পারে, এই প্রচেষ্টা আমাদের যারা জিতবে তারা করবেন। কিন্তু গোটা আজকে যদি আমরা রাজনীতি দেখি, ভারতীয় রাজনীতি বা বাংলার রাজনীতি দেখি, যেটা খুব লজ্জার বিষয়, এখানে ধর্মটা যে ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা বিজেপি মেজরিটি পলিটিক্স করছে, আর তার পরিবর্তে যারা করছে মাইনরিটি পলিটিক্স। দুটোই ধর্মকে রাজনীতিতে তারা আনছে, যেটাকে আমরা বলি সাম্প্রদায়িকতা। এইটা প্রত্যেক রাজনৈতিক দল করছে, এবং এর পশ্চিমবাংলা বাইরে গেলে আপনি কাস্ট পলিটিক্স দেখবেন, সেটাও একই জিনিস। আমরা এর বিরোধিতা করছি, একদম ঘোর বিরোধিতা করছি। সেই কারণে আমাদের এখানে কোনো ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে কোনো ক্যান্ডিডেটকেও বিচার করা হয় না, সিলেক্টও করা হয় না, আর আমরা এটা প্রশ্রয়ও দিই না। না, এখানে একটা প্রশ্ন, ধরুন রবীন্দ্রনাথ যখন তার ঘরে বাইরে লিখছেন, তিনি দেখাচ্ছেন যে বন্দে মাতরম একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, অন্যদিকে গরিব মুসলমানের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের দলিত এবং মুসলমান যদি আমি ধরি, আমি জাতির জায়গা থেকে, ধর্মের জায়গা থেকে বলছি না, একটা আইডেন্টিটি হিসেবে বলছি, যদি ধরি, তাদের মধ্যেই তো সবচেয়ে বেশি গরিব মানুষ বসবাস করে। হ্যাঁ, এটা ঠিকই, কিন্তু এটাকে আমরা শুধু মুসলমান বা দলিত বলে যদি ব্যাখ্যা করি আজকে পরিপ্রেক্ষিতে, তাহলে এটা সঠিক হবে না। কেন, আপনি দেখবেন তথাকথিত যারা উচ্চবর্ণ, তাদের মধ্যেও একটা ব্যাপক সংখ্যক গরিব আছে। নিশ্চয়ই।
এবং হিন্দু ধর্মের মধ্যে অনেক গরিব আছে। হ্যাঁ। তাহলে মূল দুটো শ্রেণী, ধনী গরিব, এই দুটো শ্রেণীর পার্থক্যটা জাত পাত ধর্মের ভিত্তিতে নয়। যারাই জাতপাত ধর্ম আনছে, এই মূল দুটো যে বিভাজন শ্রেণী, সেটাকে মানুষের কাছ থেকে আড়াল করতে চাইছে। তাই আমরা কখনো এইটার দিকে যাব না, এটার বিরুদ্ধেই লড়বো। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন দক্ষিণ কলকাতায়? কলকাতায় একটা কথা বলবো যে সাধারণ মানুষ আমাদের দলকে চাইছে, এবং আমি আমার রাজনৈতিক জীবনে যতবার আমি কাজ করেছি ভোটে ইলেকশনে, এইবার প্রথম যেটা দেখছি, মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে শুধু নয়, নানা রকম তারা সহযোগিতা করতে চাইছে, বলছেও। এবং বিশেষ করে একটা বড় বামপন্থী কর্মীরা যারা একসময় সিপিএম এর সাথে ছিলেন, তারা এগিয়ে আসছেন, তারা আমাদের সাথে কাজে নেমে যাচ্ছেন বা সক্রিয় সমর্থন করবেন এটাও বলছেন। এইটা একটা নতুন ফেনোমেনা আমরা পশ্চিমবাংলায় এসইউসিআই কমিউনিস্টের ক্ষেত্রে দেখছি। চণ্ডীদাকে একটু দেবেন। চণ্ডীদা, আর 2-3টে প্রশ্ন করে আজকের মতো আমাদের শেষ করতে হবে। যে আমাদের জেলা সম্পাদকের অভিজ্ঞতাটা দুটো কেন্দ্রে নিয়ে গিয়ে শেষ। আচ্ছা। আমাকে কম করো। না নাই কি এটা হয়, ক্যাপ্টেন যারা হয় নাকি, যাই হোক, এমনি মজা করলাম। এটা হচ্ছে যে চটিদা, এই একটা সময় আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ জুড়ে হই হই করে আগে রাম পরে বাম তত্ত্ব হই হই করে উঠেছিল। আজকে কি সিপিএম সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে? আগে রাম পরে বাম কি এখন পেছনের দিকে চলে গেছে? তাদের কথা আমার পক্ষে বলা মুশকিল, তবে দেখে যা মনে হয়, আগে রাম পরে বাম করে রামের ওই তলার ফুটকে মুছে দিয়ে বাম করে নেবেন বলে যত সহজে ভেবেছিলেন, যারা রামে গিয়েছিল তাদের সকলকে বোধহয় তারা ফেরাতে পারেননি। এটা তাদের দলের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এখন তাদের অস্তিত্বের প্রশ্নেও সেটা যুক্ত হয়ে রয়েছে। এখন তারা স্বাভাবিকভাবেই চেষ্টা করবেন তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের ভোট, নিজেদের কর্মীদেরকে ঠিক রাখার জন্য। যদিও সেক্ষেত্রে কিছু অসুবিধে হয়েছে, সকলকে ফেরাতে বোধহয় পারেননি, যতটুকু আমরা প্রচার করতে গিয়ে দেখতে পাচ্ছি বা রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে বুঝতে পারছি। এটা তো তাদের নিজেদের পায়েই কুড়ুল মেরেছেন তারা। পাই কেটে গেছে, বলছে পা বাদ চলে গেছে। না, এবং মুশকিল কি জানেন, বিজেপিকে পরাজিত করতে হবে সেই জন্য কংগ্রেসের হাত ধরেছে, আবার আরেক দিকে আগে রাম পরে বাম করে বিজেপির উত্থানে সহায়তা করেছে। কোন দিকে দাঁড়াবো? সেই জন্য তাদের দলের কর্মী সমর্থকরা, পুরাতন বাম মনস্ক মানুষরা অত্যন্ত বেদনার মধ্যে আছে। কিন্তু কিন্তু সিপিএম এর নেতৃত্ব বলছে যে এখানে নেতৃত্বের সাথে কর্মী এবং যে সমর্থকদের আপনারা পার্থক্য। তৃণমূলের প্রতি অনেক বেশি আস্থাশীল, মানে তৃণমূলের ডেভেলপ, মানে সিপিএম কে হারানোর জন্য আপনারা তৃণমূলকে অনেক বেশি সিপিএম আস্থা কে হারানোর ক্ষমতা আমাদের আছে, এত বড় শক্তি যদি আমাদের সত্যি থাকতো, তাহলে তারা কি এটা বলতেন যে এসইউসি 2টি থলি, জয়নগর আর কুলতলি? ওনারা 235, আমরা 2। একেবারে সেই কবিতা বুদ্ধদেব বাবু, সুকান্ত ভট্টাচার্যের দুর্বৃত্তরা এখানে জায়গা পাবে না। আমরা দুর্বৃত্ত, জায়গা তো পাওয়ার কথা নয়, আমরা আন্দোলন করেছি। তারা তাদের আচরণের দ্বারাই জনসাধারণের মধ্যে যে ক্ষোভের সঞ্চার করেছেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে। আমাদের ক্ষমতা ছিল তাদেরকে হারিয়ে দেওয়ার, এ কথা নিঃসন্দেহে তারাও মনে করেন না, কেউই মনে করেন না। একথা ঠিক, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন গড়ে উঠেছিল জনসাধারণের 2টি কমিটির ভিত্তিতে। তখনও আমরা দলগত দিক থেকে তৃণমূলের বিরোধিতাই করেছি। ইতিহাস সকলে যদি মনে রাখেন খুব ভালো। এমনকি যখন মমতা ব্যানার্জি এখানে অনশন করেছিলেন, আমরা বলেছিলাম সেটা ঠিক হচ্ছে না, আন্দোলনকে এখানে আনা উচিত নয়। এমনকি নন্দীগ্রাম আন্দোলন যখন প্রথম শুরু হয় 3রা জানুয়ারি 2007-এর, মমতা ব্যানার্জি বলেছিলেন এই নন্দীগ্রাম আন্দোলন আসলে সিঙ্গুরের আন্দোলন থেকে দৃষ্টিকে পেছনে ফিরিয়ে দেওয়ার জন্য। আন্দোলনের পক্ষে তারা প্রথমে ছিলেন না। স্বভাবতই আমরা আন্দোলনটাকে গড়ে তোলার ক্ষেত্রে জনসাধারণের যে 2টি কমিটি হয়েছিল তার ভিত্তিতে ছিলাম। আন্দোলনের একটা পর্যায়ে যখন সিপিআইএমই তাদের নিজস্ব শক্তিতে নিরস্ত্র মানুষকে গুলি করে মেরেছেন 10ই নভেম্বর, 14ই নভেম্বর যার বিরুদ্ধে সর্বব্যাপক মিছিল কলকাতার বুকে হয়েছিল। আরো দুঃখজনক, বামপন্থী তো তাদের নিজেদের দলের কর্মীদের দিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছিলেন। তখনই স্বল্প সময়ের জন্য আমরা তৃণমূলের সাথে ঐক্য করেছিলাম
একটি, দুটি, তিনটি শর্তে, যে তারা বামপন্থার বিরুদ্ধে, মার্ক্সবাদের বিরুদ্ধে বলবে না, কারণ সমস্তটাই তাদের। আমরা না এলেও সিপিআইএম জিততে পারতেন না, এই কথাটা তাদেরও স্বীকার করতে হবে, সকলকে স্বীকার করতে হবে। আমাদের ক্ষমতায় কি হয়েছে, আমরা ওই আন্দোলনে, ওই মুহূর্তে সিপিআইএম এর ওই পলিটিক্সে যেটা যে জায়গায় এসে দাঁড়িয়েছিল, আমরা তো ৭৯ সালের 15ই জুন থেকে একটার পর একটা আন্দোলন করেছি, কংগ্রেসের বিরুদ্ধে, পরে তৃণমূলের বিরুদ্ধে, মানে তৃণমূলের কে সমর্থন না করে, যার জন্য আমাদের ৩রা ফেব্রুয়ারি যে ১৯৯৮ সালের ইংরেজি তুলে দেওয়ার, মানে ইংরেজির দাবিতে যে আন্দোলন করেছিলাম, বন্ধ রেখেছিলাম, তৃণমূল তো সেখানে সমর্থন করেনি, কেউই করেনি। কিন্তু আমরা যে পরপর বন্ধ করেছি, সে বন্ধের পাল্টা বন্ধ তো তৃণমূল রেখেছিল, এগুলো সব ভুলে গেলে কি করে হবে? রাজনৈতিক ইতিহাস এগুলো সব ছিলই, কিন্তু একটা বিশেষ মুহূর্তে এই গণ আন্দোলনের একটা পর্যায়ে এসে তখন হয়েছে। আবার যখন তৃণমূল জিতেছে, তখন তার বিরুদ্ধে আন্দোলন কে করেছে? আমরা ছাড়া কে? ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি আমরা আন্দোলন করেছি, না, ছাত্রদের আন্দোলন। সিপিআইএম এর বন্ধুদের অভিযোগ হলো বামফ্রন্ট সরকারের সময় আপনাদের যতটা বামফ্রন্ট আন্দোলন সরকার করেছে 34 দেখা যেত, বছরের। আপনারা এখন আর দেখা যায় না। বামফ্রন্ট সরকার করেছে 34 বছরের রাজত্ব, সেই জন্য অনেকখানি বিস্তৃত দেখেছে। এরা হয়েছে 13 বছরের, একটু টাইম পেলে বোঝা যেতে পারবে। আর কে? এই যে আশা ইউনিয়ন, স্কিম ওয়ার্কার্স ইউনিয়ন, লড়ছে কে? ওই আনন্দবাজারেও তো সাথী ভট্টাচার্য বলেছেন, এ দাবি উত্থাপন করেছে কে? লড়েছে কে? ছাত্রদের লড়াই নিয়ে লড়ছে কে? জাতীয় শিক্ষানীতি যার বিরুদ্ধে গোটা দেশে লড়ছে, সেই শিক্ষানীতিকে এদেশে এই পশ্চিমবাংলায় চালু করছে, তার বিরুদ্ধে লড়ছে কে? মোটর ভ্যানের দাবি নিয়ে লড়ছে কে? মদের প্রসারের বিরুদ্ধে লড়ছে কে? তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি না, এটা 13 বছর তো। আর দেখুন, আমাদের একজন কর্মীর চোখ আর দুজন কর্মীর চোখ লেগেছে, রমাকান্ত সরকার কোচবিহার, উত্তম পাড়ি পূর্ব মেদিনীপুর। এই গত এতে 29 জুন আইন অমান্য করেছে। একটা দেখা যাচ্ছে এসইউসির একটা সর্বভারতীয় পরিচিতি এখন তৈরি হয়েছে, গুজরাটের মতো রাজ্য বোধহয় আপনাদের একটা ইনফারেন্স ঘটছে। বা আমরা এইটুকু আনন্দের সঙ্গে, অহংকার নয়, গৌরবের সঙ্গে বলতে পারি, কমরেড শিবদাস ঘোষ যখন এদেশে কমিউনিস্ট পার্টির অ্যাবসেন্স, নামে কমিউনিস্ট হলো, যথার্থ মার্ক্সবাদ লেনিনবাদের ভিত্তিতে পার্টি নেই, সংগ্রাম করতে গিয়ে শূন্য থেকে শুরু করে বলেছিলেন জীবনে আর কিছু না করতে পারি, একটা ইঁট গেঁথে দিয়ে যাব। সেই পার্টি আজকে পশ্চিম বাংলায় শুধু নয়, গোটা ভারতবর্ষের বামপন্থার সংগ্রামী ঝান্ডাকে তুলে ধরেছে। এমন 14টি রাজ্য আছে যেখানে আমাদের প্রার্থী আছে, অন্য বামপন্থী প্রার্থী এরকম নেই। কয়েকটা রাজ্যের নাম বলুন। হ্যাঁ বলুন না, পন্ডিচেরি বলতে পারি, মধ্যপ্রদেশ বলতে পারি, ওড়িশাটা শেষ পর্যন্ত দিয়েছে কিনা এক্ষুনি বলতে পারছি না, ততক্ষণ পর্যন্ত দিচ্ছিলেন না। এরকম 14টি রাজ্য আছে। পন্ডিচেরি বা মধ্যপ্রদেশে কি মনে হয় আপনারা কোনো ম্যাজিক দেখাতে পারবেন? আমরা তো ম্যাজিক দেখানোর পার্টি, আমরা ম্যাজিক দেখানোর পার্টি নই, আর আমরা ম্যাজিক দেখাতেও চাই না। আমরা চাই ওনারাও এখনো ওনাদের ভুল স্বীকার করুন, 34 বছরের জনসাধারণের আস্থা অর্জন করুন, বামপন্থার ঐতিহ্যকে সামনে আনুন, লাল পতাকার প্রতি মানুষের যে আবেগ, তার মূল্য দিন। অগণিত পশ্চিমবঙ্গবাসীর বামপন্থী আন্দোলনের প্রতি যে শ্রদ্ধা, তাকে যদি অর্জন করতে হয়, ওনাদের নেতাদেরকে এই পথে যেতে হবে। তার মানে আপনি বলছেন ভবিষ্যতে সিপিএম এসইউসি জোটের কথা? আমি তো বলতে পারছি না, তারা পরিবর্তন যদি করে নিজেরা আসেন। আমরা তো বলেছি, আমরা তো বামপন্থী ঐক্য চাই। 6 পার্টির ঐক্য তো গড়েই উঠেছিল, ওনারা তো 2019 সালের 5ই আগস্ট বাদ দিয়ে চলে গেলেন। কেন না? আসলে কংগ্রেসের সাথে ঐক্য চাই, তারও কারণ কি, 2টো আসন চাই। এই ঐক্যকে আমরা নৈতিক ঐক্য মনে করতে পারি না। এই ঐক্যের দ্বারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয় না। আচ্ছা, এই যে 151টি আসনে আপনি প্রার্থী দিলেন, 25,000 টাকা করে একটা প্রার্থীর পেছনে যে খরচা আছে, এটা বিরাট টাকার বিষয়। এটা প্রায় নিঃসন্দেহে আমাদের সেটা দেখতে পাওয়া যাবে রাস্তায় রোদ্দুরে যারা দাঁড়িয়ে আছে, বাড়ি বাড়ি যখন যাচ্ছে। ওই যে আপনি ওনার বক্তৃতা, জুবের রব্বানির বক্তৃতা শুনেছেন, যে আপনাদের ভোটও দিতে হবে, টাকাও দিতে হবে। আমাদের বাড়ি বাড়ি যখন বই বিক্রি করতে যাচ্ছি, বইয়ের সঙ্গে টাকারও মানে কালেকশন করতে হচ্ছে। এটা দেখলেই সকলে বুঝতে পারবে, এ নিয়ে কারোর কোনো দ্বিমত নেই। এই 151টা আসনে প্রার্থী দিয়েছেন, আপনার কি মনে হয় কটা আসনে আপনারা অন্তত জিততে পারবেন বা সেকেন্ড পজিশনে আমরা থাকবেন? সবকটাই জেতার চেষ্টা করছি। প্রেডিকশন দেবো কেন? না, এটা তো একটা খুব পলিটিক্যাল আনসার। পলিটিক্যালি আনসার করবো তো, পলিটিক্যাল আনসার না করে অন্য আনসার করবো কেন? আচ্ছা, আমরা একটু জুবের সাহেবের কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই। আমরা আস্তে আস্তে ইন্টারভিউটা গুটিয়ে ফেলছি, ফলে আর দুটো কোয়েশ্চেন করে শেষ করব। সেটা হচ্ছে,
এবার এসইউসির ডকুমেন্টে আমি দেখছি এসইউসি সবচেয়ে গুরুত্ব দিয়েছে, যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রেনেসার যে শিক্ষা, রামমোহন থেকে আরম্ভ করে আমাদের যে বিদ্যাসাগর, যে রেনেসার যে পরম্পরা পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, সেই পরম্পরা আজকে আক্রান্ত হয়ে গেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? রেনেসা নবজাগরণের শিক্ষার যেটা মূল সুর আমি জানি, সাইন্টিফিক টেম্পারের যে হ্যাঁ, সেটা ছিল সায়েন্টিফিক, সেকুলার, ডেমোক্রেটিক এডুকেশন। এই তিনটে কিন্তু পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু টিএমসি আমলের নয়, এটা শুরু হয়েছে কিন্তু সিপিএম সরকারের আমল থেকে। এবং বৈজ্ঞানিক শিক্ষা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, এখানে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। কেন? যখন ন্যাশনাল প্লেনে কংগ্রেস ছিল, কংগ্রেস কিন্তু ধর্মীয় শিক্ষা 1986-এ প্রথম তারা খুব প্রকটভাবে চালু করলো, এবং সেই জাতীয় শিক্ষানীতিটা বেঙ্গলেও আমরা মুখে তারা বিরোধিতা করলেও সেটা চালু হলো। এবং তার সাথে শিক্ষার যে প্রচুর টাকা দিয়ে প্রায় শিক্ষা একটা ব্যবসা জায়গায় নিয়ে গেল, সেই শুরুটা কিন্তু সিপিএম আমল এবং কংগ্রেসের কেন্দ্রে যখন ছিল সেই আমল থেকে শুরু। তাহলে এখানে ডেমোক্রেটাইজেশন থাকলো না, সবার জন্য শিক্ষা থাকলো না। যার কাছে টাকা আছে সে শিক্ষা নিতে পারবে। বর্তমানে জাতীয় শিক্ষানীতি 2020 সবটাই শেষ করে দিচ্ছে, কিছুই থাকছে না আর। প্রায় মধ্যবিত্তরাও প্রায় শিক্ষা পাবে না। তুলনায় বেটার কোন আমল মনে হয়, সিপিএম এর আমল না তৃণমূলের আমল? তুলনায় বেটার, তুলনা বেটার বলে কিছু বিষয় থাকে না। কেন? যেই সময়টা যাচ্ছে, যখন বামফ্রন্ট আমল, সিপিএম এর আমল, সেই আমলেও তারা তাদের স্বার্থটা কিন্তু সরকার চালিয়েছেন পুঁজিপতির স্বার্থে। তখন যতটুকু স্বার্থটা চালানো যায় আর যতটা বামপন্থা রক্ষা করা যায়, মানুষের চোখের আড়ালে রাখা যায়, সেইটুকু করে তারা অনেক সূক্ষ্মভাবে চালিয়েছে। টিএমসি আমলে সেটা প্রকটভাবে চলে। এই যে সিন্ডিকেটটা সিপিএম আমল থেকেই শুরু, কিন্তু তারা সূক্ষ্মভাবে অনেক কাজ করেছে। টিএমসি যা করছেন দুর্নীতি সবটার সামনে চলে আসছে, তারাও করেছেন সিপিএম আমলে, কিন্তু সেটা অনেক ধামাচাপা ছিল। এই জন্যে বেটার বলাটা যাবে না, আপেক্ষিক অর্থে বলবেন আরও বেশি। যত দিন যাচ্ছে, পুঁজিপতি শ্রেণী হিসাবে যখন সমাজটা ধ্বংস হচ্ছে, তখন তার রক্ষক, এই সমস্ত দল তো তার রক্ষক, তারা সেই অর্থে আরও বেশি অগণতান্ত্রিকভাবে তাদের চেহারা মুখোশটা খুলে যাচ্ছে। যুব প্রজন্মকে কি বলবেন একজন প্রার্থী হিসেবে দক্ষিণ কলকাতার? কেন দক্ষিণ কলকাতার মেজরিটি অংশ যুব। যুব প্রজন্মের কাছে আমাদের দলেরই বক্তব্য, কমরেড শিবদাস ঘোষেরই বক্তব্য, যে যুব আন্দোলনটা তাদের জীবনের যে আন্দোলনটা, তাদের ভবিষ্যতে যে আন্দোলনটা, সেটা এই সমাজ পরিবর্তন আন্দোলনের সাথে যুক্ত। এই নির্বাচনেও লড়াইটা আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে আন্দোলনের দৃষ্টিভঙ্গি। আমরাও এই ইলেকশনটা আমাদের পক্ষে যুবকরা দাঁড়াক, যাতে ভবিষ্যতে আমাদের শক্তি বাড়লে সমাজ পরিবর্তনের শক্তিটা বাড়বে, তাদেরও ভবিষ্যৎটাকে গ্যারেন্টিড হবে। এইটা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। কমরেড সুব্রত গৌরী, আমাদের জেলা সম্পাদক ওনার সাথে উত্তর এবং দক্ষিণ কলকাতার। হ্যাঁ, লিখে দাও। রেসপন্স কিরকম পেয়েছে? ডিটেলসে জানা সুব্রত। কনক্লুড আপনাকেই করতে হবে। আসতে চাই, ছেড়ে দিয়ে আসছে। ভালো আছে। এই একটু চা আর একটু আমাদের যে খাদ্য, আমার সময় হয়নি, তুমি জানতে। চিনি খান না তো? না, চিনি খাই, চিনি খাই। চিনির অসুখ হয়নি, চিনির অসুখ হয়নি। না হয়তো হবে, আর কয়েক বছরের মধ্যে হবে। 45 পার হলো চিনির অসুখ। তোমার এখন বয়স কত? 43। অনেক পেছনে আছো।
আপনারা অনেক বেশি এগিয়ে রয়েছেন, কারণ আপনারা অনেক বেশি একটা ভালো সময়কে দেখছেন। আমাদের সময়গুলো ব্যাড টাইমস। আমি তো পুরোনো দেখেছি, 74 এখন আমার। না, আপনাকে দেখে তো মনে হয় না। আপনি আর তরুণতম। আমি কাজে এই 2 মিনিট লাগবে। কি বলবো? কি রেসপন্স পাচ্ছ উত্তর এবং দক্ষিণ কলকাতা, ওইটা তো জিজ্ঞেস করি। আমাকে বেরিয়ে যেতে হবে। এই কথাটা আমার নাম করবো, করে বেরোবো। হ্যাঁ, sure. কোনো নাম না। চলে গেলাম। হ্যাঁ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কলকাতা জেলার সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী। উত্তর এবং দক্ষিণ কলকাতার প্রার্থীদের সাথে আপনি কথা বললেন, কাজটা উনি পরিচালনা করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি কমরেড সুব্রত গৌড়ীকে আপনার সঙ্গে কথা বলবো। সুব্রতবাবু স্বাগতম। নমস্কার। হ্যাঁ, প্রথম বলি, ক্যাপ্টেন আপনার পরিচয় করিয়ে দিলে। এখন সব কমিউনিস্ট পার্টিতে শুধু ক্যাপ্টেন ক্যাপ্টেন বলছে, আগে এটা ছিল না। ফলে ক্যাপ্টেনের সামনে দাঁড়িয়ে আপনি বলুন যে এই যে দুজন প্রার্থীকে নিয়ে আপনার যে নার্চার করা, তাদের সাথে থাকা, সমগ্র বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? উত্তর এবং দক্ষিণ কলকাতায় কি ওয়েভ রয়েছে? দেখুন, উত্তর কলকাতায় পরিস্থিতিটা একরকম, দক্ষিণ কলকাতায় আরেক রকম। উত্তর কলকাতায় আমাদের প্রার্থী ডাক্তার বিপ্লব চন্দ্র, তিনি একমাত্র বামপন্থী প্রার্থী। ফলে উত্তর কলকাতায় যে 7টা বিধানসভা আছে, তার মধ্যে কিছু বিধানসভা এলাকা আছে যেগুলো পুরনো বামপন্থী এলাকা। মূলত সিপিআইএমের একটা ভালো সংগঠন সেখানে ছিল, কিন্তু এবারে কংগ্রেসের সাথে যে তারা জোট করেছে, সেইটা সিপিএমের তলার দিকের একটা ভালো অংশের কর্মীরা, এমনকি যারা গত ইলেকশনেও তাদের দলের হয়ে কাজ করেছে, তারা এবারে নামছে না। সরাসরি আমাদের সাথে কথা হচ্ছে, বিপ্লববাবুর সাথেও কথা হয়েছে, এবং বহু জায়গাতেই এই ধরনের বহু যোগাযোগ, বহু মানুষ, তাদেরকে নিয়ে কমরেড বিপ্লব চন্দ্র তিনি মিটিংও করেছেন, বেশ কিছু মিটিং করেছেন। ফলে আমরা আশা করছি যে উত্তর কলকাতার বামপন্থী মনোভাবাপন্ন যে মানুষ, তারা আমাদের প্রার্থীকেই ভোট দেবেন। বামপন্থী ভোটটা আমরাই পাব। এবং দক্ষিণ কলকাতাতেও যদিও সেখানে সিপিএমের প্রার্থী আছে, কিন্তু সেখানেও পরিস্থিতিটা মোটামুটি একই রকম। বহু জায়গাতেই সিপিএমের তলার দিকের বহু কর্মীদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং তারা আমাদের মিটিংয়েও আসছেন, মিছিলে আসছেন। এবং সাধারণভাবে একটা আক্ষেপ এই অংশের যে মানুষ, দেখা যাচ্ছে যে তারা স্বপ্নেও ভাবতে পারছেন না যে তাদের পার্টির নেতারা তারা এই জায়গায় যাবে। বেলেঘাটায় একজন সিপিএম কর্মী, তিনি এমনও বললেন যে জানেন, আমি পার্টি কংগ্রেসের ডেলিগেট ছিলাম এবং পার্টি কংগ্রেসে আমি এই প্রশ্নটাকে উত্থাপন করেছিলাম, এবং এটার আমরা অনেকেই বিরোধিতা করেছিলাম। কংগ্রেসের সাথে জোটের বিষয়টা, হ্যাঁ, কংগ্রেসের সাথে জোটের বিষয়টা, কিন্তু নেতারা আমাদের কথার কান দেননি। নেতাদের এখন কিছু সিট পাওয়ার লক্ষ্য। বাস্তবে এই পরিস্থিতিটা যেটা তৈরি হয়েছে, তাতে আমাদের দল যে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রামী বামপন্থা যে লাইন, আন্দোলনের মধ্য দিয়েই যে বামপন্থী রাজনীতির পরিচয়, আন্দোলনটাই যে পরিচয়, সেইটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং তার প্রভাব পশ্চিমবাংলা দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের ঐতিহ্য আছে। সেখানে আমরা আশা করি যে কলকাতা সহ সমস্ত জায়গাতেই আমরা এই বামপন্থী অংশের সমর্থনটা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে চণ্ডীদার কাছে আসি, সেই ক্যাপ্টেনের কাছে আবার ফিরে আসা। ক্যাপ্টেন, হ্যাঁ, এখন তো এই শব্দগুলো চলে বামপন্থী দলগুলোর মধ্যে, ক্যাপ্টেন। যাই হোক, আমরা সেই জায়গায় ফিরে এলাম। তাহলে চণ্ডীদা, কনক্লুড কিভাবে করবেন? তার আগে একটা ছোট্ট জটিল প্রশ্ন, যে এসইউসির অনেক কর্মী বলেন আমাদের পার্টি খুব শিক্ষিত মানুষের পার্টি,
আদৌ কি বামপন্থী পার্টিকে এইভাবে ব্যাখ্যা করা যায় শিক্ষিত মানুষের পার্টি? কোথায় কোন কমরেড বলেছেন শিক্ষিত মানুষের পার্টি? তাকে না হবে। আমরা অগণিত মানুষকে মুক্তির জন্য, যাদের মধ্যে শিক্ষা পেয়েছেন, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছেন, সে সমস্ত মানুষদের মুক্তির জন্যই তো করি। হ্যাঁ। শ্রমিক শ্রেণীর পার্টি, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যারা বিপ্লব করবে, সহযোগী হিসাবে কৃষকরা থাকবে, সেখানে শিক্ষিত মানুষের পার্টি বলা তা না। পার্টি ক্যাডার যারা হয়, যারা আদর্শকে জেনে তারা পেটিবুর্জোয়া জীবনকে ত্যাগ করে আসে, তাদের ক্ষেত্রে শিক্ষার প্রশ্ন থাকে। কিন্তু পার্টিটা শ্রমিক শ্রেণীর পার্টি। কোথায় কোন কমরেড যদি বলে থাকে সেটা তার নিঃসন্দেহে স্পেসিফিক হবে, সেরকম কথা তো নয়। আমরা দক্ষিণ 24 পরগনায় কাদের নিয়ে পার্টি হয়েছে, আন্দোলন হয়েছে কাদের নিয়ে? কারখানায় কারখানায় আন্দোলন কাদের নিয়ে? তা কনক্লুড কিভাবে করবেন এই উত্তর দক্ষিণের যে আপনাদের যে লড়াই, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার লড়াই এবং সারা দেশের যে লড়াই, এটা কনক্লুড কিভাবে করবেন? কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার রাজধানী, আবার কলকাতার রাজনীতি গোটা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত বিশিষ্ট জায়গা রাখে। এক সময় তো একটু আপনাকে ধরি, এক সময় তো কলকাতা বামপন্থী গড় ছিল। নিঃসন্দেহে এটা ছিল জওহরলাল নেহরুর দুঃস্বপ্নের নগরী, মিছিল মিছিল নগরী। সেই মিছিলের লাল পতাকাকে বহন করে নিয়ে যাওয়া, বামপন্থী আন্দোলনের মর্যাদাকে রক্ষা করা এবং কলকাতার মানুষের কাছে আমাদের দেশের নবজাগরণের চিন্তানায়ক যারা ছিলেন তাদের অনেকেরই যে বিচরণ ক্ষেত্র ছিল, তাদের থেকে উপযুক্ত শিক্ষা যুগের ভিত্তিতে গ্রহণ করে এগিয়ে যাওয়া, নূতন প্রজন্মকে তাদের শিক্ষা নিয়ে নূতন শিক্ষায় মার্ক্সবাদ লেনিনবাদের যথার্থ উপলব্ধির ভিত্তিতে একটা নূতন জীবন বোধকে আনার যে সংগ্রাম কমরেড শিবদাস ঘোষ শুরু করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠার মাধ্যমে, জনসাধারণের কাছে আমরা একটা জায়গা যে করতে পেরেছি, এটা আমাদের কাছে নিঃসন্দেহে আনন্দের। জনসাধারণের প্রতি আমাদের সংগ্রামী অভিনন্দন। এই পতাকাকে ঊর্ধ্বে যেন আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এর পেছনে শক্তি সঞ্চয় করা, এর আন্দোলনের গতিবেগকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের চাহিদা, প্রত্যাশা। ফলে আমরা একটা প্রত্যাশার কাছে দাঁড়ালাম। আমরা সেই ক্ষুধাতর শিশু চায় না সরা, চায় দুটো ভাত একটু নুনের গল্পের কাছে দাঁড়ালাম। আমরা একটা স্বপ্নের কাছে দাঁড়ালাম। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে বামপন্থীদের এই স্বপ্ন কিভাবে ভাষা পায়, সেটা এখন দেখার বিষয়। আপনাকে অনন্ত ধন্যবাদ সন্ডিতা। আচ্ছা, ধন্যবাদ।